হাই এভরিওয়ান, দিস ইজ তুন্না। আমরা তো তোমাদের জন্য সিরিয়ালি হিসাব বিজ্ঞানের উপর ভিডিও মেকিং করা শুরু করেছি। আজকে তার তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব জাবেদা নিয়ে। জাবেদা কিন্তু আমাদের জন্য, হিসাব বিজ্ঞানের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ জাবেদা ছাড়া আমরা প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায়ের মধ্যে তো অঙ্ক নাই, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত কোনো অঙ্কই পারবো না। সো আমাদের জন্য তাই জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমরা পূর্বের দুইটি ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি ঘটনা ও লেনদেন নিয়ে, আর দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি হিসাব সমীকরণ নিয়ে। এই দুইটি ক্লাসে তোমাদের জন্য আমরা আমাদের আজকের ক্লাসে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। যারা আমাদের এই দুইটি ক্লাস দেখো নাই, তোমরা অবশ্যই আমাদের এই দুইটি ক্লাস দেখবা, কারণ এই দুইটি ক্লাসের মধ্যে হিসাব বিজ্ঞানের যে বেসিক জ্ঞানগুলো আছে এগুলো লিপিবদ্ধ করা আছে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করবো জাবেদা নিয়ে। তো জাবেদা আজকে প্রথম আমি আলোচনা করব তোমাদের সাথে কয় জাবেদা নিয়ে। তোমরা দেখো, যারা এতদিন জাবেদা বুঝো নাই, অথবা বুঝতে চেষ্টাও করো নাই, অথবা ভালো একটা গাইডলাইনের কারণে তোমরা কি জাবেদা বুঝো নাই, তাদের জন্য আজকে ক্লাসটি মাস্টার ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে, আজকে থেকে তোমরা আর কখনো জাবেদার মধ্যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়বে না। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কয় জাবেদা নিয়ে। কয় জাবেদা, দেখো তোমরা যারা আমাদের কি যে হিসাবের যে সূত্রগুলো দেখো না, অবশ্যই তোমরা হিসাবের সূত্রগুলো দেখে নিবে, কারণ হিসাবের সূত্রগুলো থেকে আমরা কি জাবেদাগুলো করার চেষ্টা করব। আমাদের ক্লাস 2 এর মধ্যে হিসাবের সূত্রগুলো আছে, অন্তর্ভুক্ত করা আছে। দেখো, আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ইউটিউবে গিয়ে তোমরা আমাদের দ্বিতীয় ভিডিওটি অবশ্যই দেখবা, কারণ এখানে কি হিসাবের যে সূত্রগুলো দেওয়া আছে এগুলা থেকে তোমরা অনেক কিছু বুঝতে শিখতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় ক্লাসের যে সূত্রগুলো ছিল এগুলা। এই যে 2 নং যে সূত্র ছিল, এই সূত্রের সাহায্যে আজকে আমরা কয় জাবেদাগুলা সমাধান করব। যারা শিখে না, এখান থেকে অবশ্যই তোমরা জাবেদাগুলো শিখে নিবে। ঠিক আছে, এই যে 2 নং সূত্রটা হচ্ছে কি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, ই বৃদ্ধি, খরচ হ্রাস পেলে ক্রেডিট, ইডাস। এই সূত্রের সাহায্যে আজকে দেখো হিসাবের সূত্রগুলো দিয়ে কিন্তু আমাদের জাবেদাগুলো সমাধান করতে হবে। সো আমাদের এগুলো অবশ্যই শিখে নিতে হবে। তো আমি তোমাদের যারা শিখো না এখনো, তাদেরকে সাজেস্ট করব তোমরা যাতে অবশ্যই এই সূত্রগুলো শিখে নাও। ঠিক আছে, এই 2 নং সূত্র, আজকে শুধু 2 নং সূত্রটাই আমাদের প্রয়োজন হবে, অন্য সূত্রগুলো আমাদের প্রয়োজন নেই। 2 নং সূত্রটা হচ্ছে কি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, ই বৃদ্ধি, খরচ হ্রাস পেলে ক্রেডিট, ইডাস। শুধু এতটুকু শিখলে হবে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ হ্রাস পেলে ক্রেডিট, জাবেদার জন্য শুধুমাত্র। ঠিক আছে, তো দেখো প্রথম জাবেদা আমাদের একে বলছে কি নগদে পূর্ণ কয় 10,000 টাকা। আচ্ছা, কয় মানে কি? কয় মানে কোনো কিছু কিনা। কয় মানে কি, ওই যে আমরা কোনো কিছু দোকান থেকে বা নিজের প্রতিষ্ঠানের জন্য ক্রয় করি। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি যে যখন পণ্য ক্রয় করা হবে, তখন তোমরা মনে রাখবে কি এই পণ্যটা অবশ্যই কি আমার প্রতিষ্ঠানের জন্য ক্রয় করা হয়েছে। সবকিছু আমার প্রতিষ্ঠান। আমি আগের ক্লাসগুলোতে কিন্তু এগুলো উল্লেখ করেছি যে হিসাব বিজ্ঞানকে সবসময় নিজের প্রতিষ্ঠান ভাবতে হবে। কোনো কিছু ক্রয় করলে আমার নিজের জন্য ক্রয় করেছি, কোনো কিছু যদি বিক্রয় করি আমার নিজের জন্য বিক্রয় করেছি। অর্থাৎ এগুলো কি সবসময় মাথায় রাখতে হবে যে ক্রয় করলে আমি ক্রয় করেছি, খরচ করলে আমি খরচ করেছি, লাভ হলে আমার হয়েছে, ক্ষতি হলে আমার হয়েছে, সবকিছু আমার নিজের সাথে তুলনা করতে হবে। ঠিক আছে, এখন বলেছে, আচ্ছা দেখো প্রথম লেনদেনটা একটু মনোযোগ দিয়ে দেখো। বলেছে কি নগদে পূর্ণ কয় 10,000 টাকা। নগদে পূর্ণ কয় 10,000 টাকা। আচ্ছা, কয় মানে কি বলছি আমি? কয় মানে কোনো কিছু কিনা। দেখো, আমি ধরো দোকান থেকে কোনো একটা ধরো চাউলের বস্তা নিয়েছি। চাউলের বস্তা নিলে চাউলের বস্তাটা কিন্তু আমার জন্য পূর্ণ। চাউলের বস্তা লিখে যখন আমি দোকান থেকে আমার প্রতিষ্ঠানের জন্য একটি চাউলের বস্তা নিবো, তখন আমি কি নিয়ে আসার সময় ওই চাউলের বস্তাটাই আনবো, এবং বিনিময় মাধ্যম হিসেবে যখন আমি যদি নগদে ক্রয় করি, তখন কি ওই দোকানদারকে নগদ টাকা দিয়ে পরিশোধ করবো। ঠিক আছে, মূল্যগুলা। তাহলে এখন কি বলছে আমাদের যে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। নগদে পণ্য ক্রয়, কয় মানে আমি কি বলছি? পণ্য মানে কয় মানে কোনো কিছু কেনা। কয় মানে কোনো কিছু কেনা, অর্থাৎ আমি যখন ক্রয় করবো, ক্রয় হচ্ছে আমার জন্য খরচ, ক্রয় আমার জন্য কি খরচ। তাহলে ওই যে পূর্বে সূত্র তোমাদেরকে দেখাইছিলাম শুরুতে, খরচ বৃদ্ধি পেলে আমার জন্য কি সব সময় ডেবিট হবে। খরচ বৃদ্ধি পেলে আমার জন্য সবসময় কি হবে? ডেবিট হবে। অর্থাৎ তাহলে আমার জন্য কি ক হিসাব, আমি কোন হিসাবে খরচটা করছি? ক হিসাবে। যে দেখো ক হিসাবে খরচ করছি, অর্থাৎ ক হিসাব ডেবিট হবে আমার জন্য। হিসাব বিজ্ঞানের পণ্য আমি কোন হিসাব লিখা হয় না, আমি যা পণ্যের জন্য কোন হিসাব লিখা হয়, ক
ক হিসাব ডেবিট। আর দেখবা তোমরা কি এর বিনিময়ে আমার থেকে কি গেছে, আমি কি নগদে কি করেছি না বাকিতে, অবশ্যই এখানে কি আছে নগদে অন্য কয়টা হচ্ছে, তাহলে হিসাব ডেবিট। সবসময় আমার জন্য কি হবে, যেহেতু খরচ, হিসাব আমার জন্য সবসময় কি ডেবিট হবে, আর নগদান হিসাব ক্রেডিট। তোমরা কি এই লেনদেনটি বুঝতে পেরেছ? আচ্ছা, বাকিগুলো পরবর্তীগুলো দেখলে, এটা যদি না বুঝো পরবর্তীগুলো দেখতে দেখতে তোমাদের অবশ্যই এগুলো বুঝা হয়ে যাবে। আচ্ছা, 2 কি বলেছে দেখো, পণ্য কয় 5,000 টাকা, পণ্য কয় 5,000 টাকা। এই লেনদেনটি দেখো, এখানে পণ্য কয় আছে, নগদও নাই নামও নেই, নগদও নেই নামও নেই, ঠিক আছে। শুধুমাত্র কি লিখেছে পণ্য কয় 5,000 টাকা, তাহলে পণ্য কয় আছে, নগদও নেই নামও নেই, তাহলে যেহেতু নগদে নেই নামে না, এই লেনদেনটিকে আমাদেরকে নগদে ধরে নিতে হবে, নগদে ধরে নিতে হবে। অর্থাৎ আবার কি করেছি, অর্থাৎ যেহেতু আমার হিসেবে খরচটা বৃদ্ধি পেয়েছে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সূত্রের মধ্যে আমরা শিখেছি, এজন্য হিসাব কি হবে, ডেবিট হবে, হিসাব ডেবিট। আর এর বিপরীতে আমার থেকে কি গেছে, আমি কি দিয়ে ক্রয় করেছি, অর্থাৎ এর বিনিময়ে আমি কি গেছে, ওইটা যা যাবে তা ক্রেডিট করতে হবে আমাকে, ঠিক আছে। আমি যেহেতু নগদ টাকা দিয়ে ক্রয় করেছি, নগদ টাকা চলে গেছে আমার থেকে, ঠিক আছে। অর্থাৎ কি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমরা কি বুঝতে পেরেছো? ওই যে দেখো লেনদেন কিন্তু লেনদেনটা একটু ভিন্ন, কিন্তু জাবেদাটা কিন্তু একের মতো হয়েছে। হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট একই হচ্ছিল, এখন 2 এর মধ্যেও কি আছে, হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। লেনদেনটা ভিন্ন, কিন্তু জাবেদার কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। কারণ এই পণ্য 5,000 টাকা, এই লেনদেনটিও কি নগদে সংগঠিত হয়েছে, যে কারণে কোনো ধরনের পরিবর্তন সংগঠিত হয়নি। আচ্ছা দেখো 3 কি বলেছে, ধারে বা বাকিতে পণ্য কয় 5,000 টাকা, ধারে বা বাকিতে পণ্য কয়। আবার দেখো আমি ক্রয় করেছি, অর্থাৎ পণ্য মানে কোনো কিছু কেনা, আমি ক্রয় করে যেহেতু নিয়ে এসেছি, খরচটা আমার বৃদ্ধি পেয়েছে। খরচ বৃদ্ধি পেলে আমরা জানি যে সাধারণত খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, অর্থাৎ হিসাব আমাদের জন্য এখনো ডেবিট, সবসময় হিসাব আমার জন্য ডেবিট হবে। হিসাব কিনলে, অর্থাৎ কোনো পণ্য যদি আমি ক্রয় করি, কিনার ক্ষেত্রে হিসাব সবসময় ডেবিট হয়, এটা তোমরা মনে রাখবে। কিনার ক্ষেত্রে হিসাব সবসময় কি হবে, ডেবিট হবে, অর্থাৎ হিসাব ডেবিট। আর দেখো আমি পণ্যটা কিভাবে ক্রয় করছি, ধারে বা বাকিতে, দুইটি লিখেছি। সবসময় এই দুইটি একসাথে থাকে না, ধারে পণ্য ক্রয় থাকবে অথবা বাকিতে পণ্য ক্রয় থাকবে, ঠিক আছে। আমি দুইটাই অন্তর্ভুক্ত করেছি, ধারে বা বাকিতে ক্রয় করলে দেখো কিন্তু ডেবিট হবে। আচ্ছা দেখো আমি তোমাদেরকে একটু উদাহরণ বলি, যখন আমরা কোনো প্রতিষ্ঠান থেকে অথবা দোকান থেকে পণ্য সামগ্রী ক্রয় করি, যদি বাকিতে ক্রয় করি, ওই দোকানে কি আমি পণ্যগুলো রেখে চলে আসি যে আমি বাকিতে ক্রয় করেছি, যখন টাকা দিব তখন নিয়ে আসবে, এরকম কি হয় না? আমি কি পণ্যগুলো নিয়ে আসি না? অবশ্যই নিয়ে আসি, ঠিক আছে। তাহলে আমার খরচটা সংগঠিত হয়ে যাবে। অনেকে বলবে যে আমি তো বাকিতে ক্রয় করেছি, তাহলে আমার খরচটা কিভাবে হয়েছে? খরচটা দেখো, ক্রয় করার ফলে ক্রয়টা কিন্তু আমার জন্য খরচ, ক্রয় করার ফলে তোমার খরচ যে হিসাবটা আছে, ওই হিসাবটা অবশ্যই বৃদ্ধি পেয়েছে না? অবশ্যই বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে হিসাব হবে কি, ডেবিট হবে। যেহেতু আমি পণ্য ক্রয় করে নিয়ে আসছি, হিসাব আমার জন্য কি ডেবিট। এখন বিনিময় মাধ্যম হিসেবে আমি কি দিয়েছি, বিনিময় মাধ্যম হিসেবে কি আমি টাকা পরিশোধ করেছি? না। আমি কিভাবে ক্রয়টা করেছি, ধারে, ধারে। মনে রাখবা তোমরা, ধারে ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি। আমরা নিচে লিখে চেষ্টা করেছি, এখানে একটা রুল দিয়েছি যে ধারে বাকিতে ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি হয়, বাকিতে ক্রয়ের ফলে কি পাওনাদার সৃষ্টি হয়। এই লাইনটি তোমরা শিখে নিবে, মুখস্থ রাখবে, যাতে বলতে পারো যে ধারে বা বাকি একই, একটা হলেই হলো ধারে বা বাকিতে ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি হয়। অর্থাৎ আমরা তো জানি যে ক্রয় আমাদের জন্য ডেবিট, যেহেতু ক্রয়ের ফলে খরচটা বৃদ্ধি পেয়েছে, এই কারণে হিসাব ডেবিট। আর ধারে বা বাকিতে ক্রয়ের ফলে কি সৃষ্টি হয়, পাওনাদার। অর্থাৎ দেখো আমি যে এখন ক্রয় করেছি, ক্রয়ের বিনিময়ে কোনো ধরনের অর্থ পরিশোধ করিনি, ঠিক আছে। তাই আমার জন্য কি হবে, হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কারণ বিনিময় মাধ্যম হিসেবে আমি যেহেতু কোনো কিছু পরিশোধ করিনি, ওই দোকানদার বা ওই প্রতিষ্ঠান আমার কাছে টাকা পাবে। আমার কাছে যদি অন্য কেউ টাকা পায়, ওগুলো আমার জন্য কি হবে, দায়। দায়টা কোন হিসেবে হয়েছে, পাওনাদার হিসেবে, যেহেতু আমি এখনো টাকা পরিশোধ করিনি। বুঝতে পেরেছো তোমরা? তাহলে জাবেদাটা কি বলবা, হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার কেন হয়েছে তোমরা কি বুঝেছো? আচ্ছা, না বুঝলে পরবর্তীতে বুঝবা, পরবর্তীগুলো দেখতে থাকো। আচ্ছা দেখো, শুধু দেখলে হবে না, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে টপিকগুলো তোমাদের লিখার প্রয়োজন, নোট করার প্রয়োজন, ওগুলো অবশ্যই নোট করে নিবে। আর জাবেদাগুলো, প্রত্যেকটা জাবেদা তোমরা তোমাদের খাতার মধ্যে সিরিয়ালি অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে, এবং আমার যারা একটু কম বুঝতেছো তারা উপর থেকে আবার আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, তারপর স্যারে কি বলছে দেখো, স্যাকে পণ্য কয় 10,000 টাকা, স্যাকে
শূন্য কয় 10,000 টাকা। তাহলে দেখো এখন কয় তো বলছি যে কি সবসময় ডেবিট হবে, কারণ কয়ের ফলে আমার খরচ বৃদ্ধি পায়। আমরা জানি কি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, অর্থাৎ কয় হিসাব ডেবিট, কয় হিসাব আমার জন্য কি ডেবিট। এখন কয়ের বিনিময় এই যে পণ্যটা আমি নিয়ে এসেছি, নিয়ে কয় যে একটা নির্দিষ্ট পণ্য আমি নিয়ে এসেছি, এই পণ্যটার বিনিময়ে আমার থেকে কি গেছে, আমার থেকে যা যাবে ওইটাতে আমি ক্রেডিট করে দেবো, ঠিক আছে। অর্থাৎ কয় হিসাব ডেবিট। আমি এখন কি দিয়ে কিনছি, চেক দিয়ে। আচ্ছা দেখো যখন আমরা চেকে পণ্য ক্রয় করি, এই চেকের কারণে আমি যখন ওই প্রতিষ্ঠানকে আমার চেকটা দেবো, ওই প্রতিষ্ঠান কি করবে, ওই চেকটা ব্যাংকে গিয়ে জমা দেবে এবং ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানকে দিয়ে দিবে, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা হ্রাস পাবে। এই কারণে কি হবে, কয় ডেবিট হবে খরচ বৃদ্ধি পাওয়ার কারণে। আর দেখো আমার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা হ্রাস পাবে, ব্যাংক কিন্তু আমার জন্য কি সম্পদ, ব্যাংক আমার জন্য সম্পদ। যখন ব্যাংক সম্পদ হ্রাস পায় তখন ক্রেডিট হয়, ঠিক আছে। আমরা আমাদের ওই যে আগে দিয়ে বলছিলাম যে হিসাব সমীকরণের সূত্রগুলোর মধ্যে লেখা আছে, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, শিখতে পারবে। তাহলে কয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর 5 কি বলছে দেখো, জনাব করিমের নিকট থেকে পণ্য কয় 20,000 টাকা, জনাব করিমের নিকট থেকে পণ্য কয় 20,000 টাকা। এখন দেখো এই লেনদেনটি একটু পরিবর্তন আছে, দেখো জনাব করিমের নিকট থেকে পণ্য কয় 20,000 টাকা। তাহলে এ নাম আছে, একটু খেয়াল করার বিষয় আছে এই লেনদেনের মধ্যে, এই লেনদেনের মধ্যে নাম আছে কিন্তু নগদ লিখা নেই, নাম আছে নগদ লিখা নেই। তাহলে এই লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে বলে ধরে নিতে হবে। এখন দেখো 2 এর যে লেনদেন ছিল, শুধু পণ্য কয় 5,000 টাকা ছিল, শুধু কি পণ্য কয় ছিল 5,000 টাকা, এটিকে আমরা কি নগদে ধরে নিয়েছি, কারণ এটির মধ্যে কয় আছে কিন্তু নাম বা নগদ কিছু লিখা নেই, কারণে নগদ হয়েছে। কিন্তু 5 আছে কি জনাব করিমের নিকট থেকে পণ্য কয় 20,000 টাকা। তোমরা একটু খেয়াল করার চেষ্টা করবে যে নাম যখন নাম থাকে, যখন কি নাম থাকে কিন্তু নগদ বা চেকে কিছু বলা থাকে না, তখন ওই লেনদেনটি কিভাবে সংগঠিত হইব, বাকিতে। আবার বলছি আমি, একটু খেয়াল করো, যখন নাম থাকে, যখন কি লেনদেনের মধ্যে কোনো ব্যক্তির নাম থাকে কিন্তু নগদে বা চেকে লিখে থাকে না, তখন আমাদের ওই লেনদেনটি কি বাকিতে সংগঠিত হয়েছে বলে ধরে নিতে হবে। তাহলে বাকিতে যে বাকিতে পণ্য করে যাবেটা কিন্তু আমরা পারি কয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। শুধুমাত্র কি দেখো এখানে শুধুমাত্র লেনদেনটা চেঞ্জ হয়েছে কিন্তু যাবেদার কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তাহলে আবার কি, যেহেতু পণ্য ক্রয় করছি যেভাবে কিনি না কেন, ক্রয় করলে কয় সব সময় ডেবিটে হবে, অর্থাৎ আমার জন্য এখন কয় হিসাব ডেবিট। আর যেহেতু লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে, নাম আছে নগদ লিখে নাই, তাই পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব। এটা আমরা রুলসের সাহায্যে জানি যে কি বাকিতে কয়ের ফলে পাওনাদার সৃষ্টি হয়, তাহলে কয় তো সবসময় ডেবিটে হয়, তাহলে ক্রেডিট কি হবে, পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। এই লেনদেনটি কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এবার পরবর্তী লেনদেনটা, জনাব করিমের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, জনাব করিমের নিকট থেকে নগদে পণ্য। আচ্ছা উপরে 5 আর 6 এর মধ্যে পার্থক্যটা দেখি, দেখো এখানে কয়া ছিল, করিম ছিল কিন্তু নগদ ছিল না, এখানে নামও আছে নগদও আছে, নামও আছে নগদেও আছে। তাহলে লেনদেনটি কিভাবে সংগঠিত হয়েছে ধরে নিতে হবে নগদে, অবশ্যই কি নগদ যেহেতু আছে তাই আমাদেরকে ধরে নিতে হবে যে লেনদেনটি নগদে সংগঠিত হয়েছে। তাহলে আমরা তো নগদে কয় যাবেদা জানি, 1 নং যাবেদা যা যে নগদে কয় জনাব করিমের নিকট থেকে নগদে কয়, এটা যাবেদা একই, কয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো? না বুঝলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের যে সমস্যা আছে ওই সমস্যা নিয়ে আবারও ভিডিও মেকিং করার চেষ্টা করব। আচ্ছা এখন দেখো 7 কি বলেছে, জনাব করিমের নিকট থেকে চেকে পণ্য ক্রয় 10,000 টাকা, জনাব করিমের নিকট থেকে চেকে পণ্য ক্রয়। এখন দেখো নামও আছে আবার চেকেও বলেছে, তাহলে কি লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে? অবশ্যই না, এটি চেকে যেহেতু আছে বাকিতে হয় নাই। অর্থাৎ আবার যেহেতু আমি ক্রয় করেছি, ক্রয় হিসাব আমার জন্য ডেবিট, যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব ডেবিট, আর খরচটা অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসাবে আমি কি দিয়েছি, চেক। বিনিময়ের মাধ্যম হিসেবে আমি কি পরিশোধ করেছি, চেক। চেকের জন্য চেক কি দোকানে গিয়ে ভাঙানো যায়? অবশ্যই না, চেক ভাঙাতে হলে আমাকে ব্যাংকে যেতে হবে, যেহেতু চেক ভাঙানোর কারণে অথবা চেক দেওয়ার কারণে কয়ের বিনিময়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পাবে, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ জাবেদাটা কি হবে, কয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। সর্বশেষটি হচ্ছে বিলের মাধ্যমে পণ্য ক্রয় 20,000 টাকা। দেখো এই 8টি লেনদেন আমরা লিখে চেষ্টা করছি, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে আছো আমি আশা করি বা মনে করি যে এই 8টি লেনদেন ব্যতীত ক্রয়ের মধ্যে আর কোনো লেনদেন তোমাদের জন্য
নিয়ে, ঠিক আছে। এই 8টি থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত এই 8টি লেনদেনের সাহায্যে প্রত্যেকটা জাবেদা তোমাদেরকে গঠন করতে হবে। তোমরা যারা আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখছো এবং শুনছো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করছো, অবশ্যই তোমরা আজকের পর থেকে কয়ের যে জাবেদাগুলো আছে এগুলোর মধ্যে আশা করি আর কোনো সমস্যা পড়বে বলে আমার মনে হয় না। আচ্ছা দেখো, সর্বশেষ লেনদেনটা একটু কঠিন আছে, কঠিন না অবশ্যই, বুঝার বিষয় আছে এই লেনদেনের ক্ষেত্রে। আচ্ছা, বিলের মাধ্যমে পণ্য ক্রয় 20,000 টাকা। আচ্ছা, বিলটা কি আমরা অনেকেই জানি না। বিলটা কি একজন বিক্রেতা যখন পণ্য বিক্রি করেন, আবার বলছি দেখো, একজন বিক্রেতা যখন পণ্য বিক্রি করেন, দুইটা বিল লেখেন। বিলটাকে লিখেন বিক্রেতা, দুইটা বিল লেখেন, একটা হচ্ছে প্রাপ্য বিল আর একটা হচ্ছে পদেয় বিল। একটা হচ্ছে কি প্রাপ্য বিল আর একটা হচ্ছে পদেয় বিল। প্রাপ্য বিল বিক্রেতা কি করে, বিক্রেতা যে বিলটি নিজের কাছে রাখে ওইটা হচ্ছে প্রাপ্য বিল। আর বিক্রেতা যে বিলটি ক্রেতাকে দিয়ে দেয় বিভিন্ন শর্ত আরোপ করে, ঠিক আছে, ওটা হচ্ছে ক্রেতার জন্য পদেয় বিল। বিক্রেতার জন্য হচ্ছে প্রাপ্য বিল আর ক্রেতার জন্য হচ্ছে পদেয় বিল। বিক্রেতার জন্য প্রাপ্য বিল, ক্রেতার জন্য পদেয় বিল, ঠিক আছে। এই প্রাপ্য বিলের অর্থগুলা বিক্রেতা পাবে আর ক্রেতাকে এই পদেয় বিলের অর্থগুলা পরিশোধ করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো বিলের মাধ্যমে ক্রয় করার কি প্রয়োজন, আমি তো বাকিতেও ক্রয় করতে পারি, তাই না? বিলের মাধ্যমে ক্রয় করার ক্ষেত্রে বিক্রেতা কিছু সুবিধা ভোগ করে, ঠিক আছে। বিক্রেতা এই বিলটি যখন তার নগদ অর্থের প্রয়োজন হয় তখন তিনি কি ব্যাংকে গিয়ে একটু কম টাকার বিনিময়ে ভাট্টাকরণ করতে পারেন। এই কারণে অনেক বিক্রেতা এই সুবিধাটি গ্রহণ করার জন্য পণ্যগুলো বাকিতে না বিক্রি করে বিলের সাহায্যে বিক্রি করতে পারে, যাতে ওই বিলটি পরবর্তীতে অর্থের প্রয়োজনের হলে কি সহজে ভাঙাতে পারে এবং নগদ অর্থ বা তরল সম্পদে রূপান্তর করতে পারে, ঠিক আছে। তাহলে দেখো, পূর্বের মতো বিলের মাধ্যমে সংগঠিত হয়েছে বলে এটা বাকিতেও হয়েছে, কিন্তু নির্দিষ্ট শর্তের আরোপে, ঠিক আছে। অর্থাৎ যেহেতু আমি ক্রয় করেছি, ক্রয় সবসময় যে কে ক্রয় করেছে মানে কে ক্রয় করেছে, অবশ্যই আমি ক্রয় করেছি আমার প্রতিষ্ঠানের জন্য। তাহলে যেহেতু খরচ বৃদ্ধি হয়েছে, ক্রয় হিসাব ডেবিট হবে আর পদেয় বিল হিসাব ক্রেডিট হবে। যখন বিলের মাধ্যমে ক্রয় করবো আমরা কি বলবো, পদেয় বিল হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পদেয় বিল হিসাব ক্রেডিট, ঠিক আছে। আমি এই যে বাকিতে ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি হয়, এই রুলসটি তোমরা অবশ্যই মনে রাখবে এবং কয়েকবার শিখে নিবে। বাকিতে ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি হয়, তাহলে সহজে বলতে পারবে যখন বাকিতে ক্রয় করা হয়, ক্রয় তো আমার জন্য সবসময় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, সহজে বলে দিতে পারবে বাকিতে ক্রয়ের জায়গাগুলো, ঠিক আছে। এখন দেখো আমরা থেরাপি পদ্ধতি কি, থেরাপি পদ্ধতি হচ্ছে তোমাদের বুঝার এই জাবেদাগুলো বুঝার জন্য খুব সহজ একটা টেকনিক শিখিয়ে দেবো আজকে। তোমরা কিভাবে কয়ের জাবেদাগুলো মনে রাখবে এবং বুঝতে পারবে, সহজে বলতে পারবে স্যার দেখে। আজকে এটার জন্য আমি খুব সহজ একটা টপিক শিখিয়ে দেবো তোমাদেরকে। দেখো, যখন নগদে, বাকিতে, সাইকে ও বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে, নগদে, বাকিতে, সাইকে ও বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো, দেখো ক্রয় আমার জন্য সবসময় ডেবিট। তুমি যদি কি শুধু পণ্য ক্রয় আছে, দেখো ক্রয় সবসময় আমার জন্য কি ডেবিট, যা বলবে বলো, ক্রয় আমার জন্য সবসময় কি হবে, ডেবিট হবে। এখন অনেকে বলতে পারে কি স্যার ক্রয় কি ক্রেডিট হয় না? হয়, তবে কিনার ক্ষেত্রে না। আমরা যে এই 8টি লেনদেন দিয়েছি এগুলা সবকিছু হচ্ছে কিনার ক্ষেত্রে অথবা পণ্য ক্রয়ের ক্ষেত্রে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় কখনো ক্রেডিট হবে না, অন্য ক্ষেত্রে ক্রেডিট হয়। পণ্য আগুনে বিনষ্ট হলে অথবা পণ্য উত্তোলন করলে অথবা পণ্য বিনামূল্যে বিতরণ করলে ক্রয় ক্রেডিট হয়, কিন্তু কিনার ক্ষেত্রে ক্রয় সবসময় আমার জন্য ডেবিট হবে। অর্থাৎ তোমরা যখন দেখবে যে পণ্য ক্রয় আছে, ক্রয় সবসময়, চোখ বন্ধ করে আগে কি আমার একটা রুলস আমার মুখস্থ যে ক্রয় সবসময়, স্যার বলছে কি ক্রয় সবসময় আমার জন্য ডেবিট হবে। ক্রেডিট কি হবে, এই ক্রয়ের বিনিময় বা বিপরীতে আমার থেকে কি গেছে, যা গেছে অথবা যা দিয়ে আমি পণ্য ক্রয় করবো তা আমার জন্য ক্রেডিট হবে, ঠিক আছে। অর্থাৎ ক্রয় আমার জন্য কি সবসময় ডেবিট, ক্রয় আমার জন্য সবসময়, যা বলবো, নগদে কয়, বাকিতে কয়, সাইকে কয়, বিলের মাধ্যমে কয়, ধারে কয়, কার্ডের মাধ্যমে কয়, যা বলবো ক্রয় হিসাব কি একটা আমার জন্য মুখস্থ আছে যে ডেবিটটা, ক্রয় আমার জন্য সবসময় কি হবে, ডেবিটই হবে, ক্রয় হিসাব ডেবিট। যখন নগদে আমি ক্রয় করবো তখন নগদান হিসাব ক্রেডিট, যদি বাকিতে ক্রয় করি পাওনাদার হিসাব ক্রেডিট, যদি চেকের মাধ্যমে ক্রয় করি ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় তো জানি, একটা তো মুখস্থই আছে যে ক্রয় হিসাব আমার জন্য ডেবিট হবে। তাহলে যখন বিলের সাহায্যে ক্রয় করবো পদেয় বিল হিসাব ক্রেডিট। তোমরা কি বুঝতে পেরেছ? খুব সহজ না?
একটু বুঝার বিষয় আছে। আর তোমরা অবশ্যই এই 8টি জাবেদা অবশ্যই খাতার মধ্যে নোট করবে, কারণ আমরা যে আমাদের চ্যানেলের মধ্যে 100টিরও অধিক জাবেদা দেওয়ার চেষ্টা করবো এবং সবগুলা জাবেদা এইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো তোমরা যারা আমাদের ভিডিও পূর্বের 2টা দেখো না, অবশ্যই দেখে নিবে, কারণ ওই 2টার মধ্যে হিসাব বিজ্ঞানের যে বেসিক জ্ঞানগুলো আছে, বেসিক ফর্মুলাগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি। ওগুলো বুঝলে আজকের জাবেদার ক্লাসটিও তোমাদের কাছে অনেক সহজ লাগবে। আর যারা আমাদের ক্লাসটি সাবস্ক্রাইব করো না এখানে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমাদের চ্যানেলটি তোমরা দেখলে সবকিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।